হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো, কিন্তু সেই উঠতে উঠতে 7টাই বাজলো। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মিহি ঘুম থেকে উঠেছে জাস্ট। ওর ঘুম আসলে কষ্ট করে ওঠাতে হয়েছে অনেক। ওর আসলে ঘুমটা এখনো ফুলফিল হয়নি, আর অনেক লেট নাইট ঘুমিয়েছে, তো ওই কারণে। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট লঞ্চে যাচ্ছি। ওই দেখুন কি বিভৎস ভিড়। ওই যে পুলের একটা অংশ এই পাশ দিয়ে দেখা যাচ্ছে, বেশ বড় পুলটা, কিন্তু গতকালকে বৃষ্টির জন্য এটা বন্ধ ছিল আর আমরাও নামতে পারলাম না। তো যাই হোক, টেবিলে এইরকম ভাবে এটাকে রিজার্ভেশনের জন্য দেয়া হয়েছে। এই টেবিলটা যেহেতু আমাদের জন্য রিজার্ভ করা ছিল সকাল থেকে, তো এই জন্য আমরা এসে টেবিলটায় বসলাম। আর এই কার্ডটার একটা পাশে লেখা রয়েছে হ্যাভিং আ মিল, আর পেছন দিকটা লেখা রয়েছে ফিনিশড, আই মিন খাবার ফিনিশ। যখন আপনি খাওয়ার দাওয়ার খাবেন তখন হ্যাভিং আ মিল ওই পাশটা, আর খাওয়া শেষ হয়ে গেলে টেবিলের ওপরে জাস্ট ওই ফিনিশটা লিখে রাখলে এখানকার যারা কর্মচারীরা রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, তারা নিশ্চয়ই এসে টেবিলটা পরিষ্কার করে দেবেন পরের রিজার্ভেশনের জন্য। এই নিয়মটা আমার কাছে বেশ ভালোই লাগলো। হয়তো বেশি বেশি ভিড় এড়ানোর জন্যই ওরা এরকম সিস্টেম করেছে। আজকে আমরা চলে যাব। আর গতকালকে জানেন তো, রাত্রেবেলা না আমি গিয়েছিলাম পাবলিক বাথ, বা জাপানি ভাষায় যেটাকে বলা হয় ওনসেন। সেখানে আমি আগে কখনো এত বছরের জাপান জীবনে কোনো দিনও পাবলিক বাথে যাইনি। কাঞ্চন আমাকে অনেকবার করে ইনসিস্ট করতো, যাও যাও। কাঞ্চনের একটা জিনিস খুব ভালো, বুঝলেন, কোনো কিছুতে না নেই। তুমি নিজেকে খুশি রাখার জন্য, নিজে বাঁচার জন্য, বা নতুন কিছু ট্রাই করার জন্য যা খুশি করো। এই ব্যাপারে কিন্তু আমি ওর থেকে অনেক অনেক স্বাধীনতা পাই। যদিও এখানে স্বাধীনতার কোনো প্রশ্ন নয়, শুধুমাত্র কথা প্রসঙ্গে আমি স্বাধীনতার কথা উল্লেখ করলাম। তো যাই হোক, গতকালকে রাত্রে ওনসেনে যাওয়ার পর আমার যে কি মারাত্মক একটা রোমাঞ্চ বলবো নাকি কি বলবো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। সাংঘাতিক রকমের একটা অভিজ্ঞতা হয়েছে। আমি জানি যারা জাপানে থাকেন তাদের কথা বাদ দিচ্ছি, এবং যারা জাপানে থাকেন না, কখনো জাপানে আসেন বা এই পাবলিক বাথ সম্পর্কে একেবারেই অজানা আপনাদের কাছে বিষয়টা, তো তাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিওতে এগুলো শেয়ার করতে চাই। সেখানে গিয়ে যে আমার কি মারাত্মক রকমের একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদের ভারতীয় চিন্তাধারার থেকে একেবারেই ডিফারেন্ট এই যে পাবলিক বাথের যে কনসেপ্টটা, এটা আপনাদের সাথে আমি সত্যি শেয়ার করতে চাই। আমি খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ভিডিও বানাবো, একদম সামনে বসে বসে আপনাদের সাথে গল্প করবো এই নিয়ে। মিহির সঙ্গে আছে, তো তাই সকালবেলা এখানে ঢুকেই আমি ঝটপট করে খেয়ে নিয়েছি। এখন জাস্ট একটু খুচখাচ নিচ্ছি। সত্যি বলতে এখানে এত রকমের খাবার, আর আমার সকালে প্রচুর খিদে পেয়েছিল, তো এই কারণে আমি প্রচুর খাবার নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন চুপচাপ ওই যে বসে আছি, রেস্ট করছি। কাঞ্চন যদি একটু একটু করে আনছে, খাচ্ছে। আসলে মিহি আছে তো আমি বারবার যেতে পারবো না, তাই অনেকটা খাবার একবারে এনেছিলাম। যদিও ফর্চুনেটলি সব কিছু একবারে শেষ করতে পেরেছি, অপচয় করিনি। তো আপনাদের তো ঘুরিয়ে দেখালাম। এখানে প্রচুর খাবারের সম্ভার রয়েছে, আর সব জায়গায় না ভিডিও করা যাচ্ছে না, তার কারণ মানুষজন যেহেতু গ্যাদার করছে, পাছে লোকের অসুবিধা না হয়, তো এই কারণে ভিডিও করা যাচ্ছে না। আসলে বুঝতেই তো পারছি, সবাই এনজয় করতে এসেছে, তো আমার যেটুকুটা সম্ভব আমি করেছি এনজয়। খুব ভালো লাগলো। জাপানে জানেন তো, ওমু রাইস বলে একটা ডিশ হয়। আমাদের দেশে যেমন আলু পোস্ত, ডাল ভাত আমাদের খুব পছন্দের এবং খুব জনপ্রিয় খাবার। আমাদের দেশ বলতে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা বলছি আমি। তো এইখানেও জাপানে এমন একটা খাবার রয়েছে যার নাম ওমু রাইস। এটাও সেই সেম ভাবেই এদের কাছে জনপ্রিয়। এই যে দেখছেন ওমু রাইস বানানো হচ্ছে, এটা ভীষণ ট্রিকি একটা রান্না। ডিম দিয়ে বানানো হয়, আর যার মধ্যে ফিলিং দেওয়া হয় মাংস, সবজি বা বিভিন্ন ধরনের স্টাফ দেওয়া থাকে। এখানে একটা লাইভ কিচেন ছিল, যেখানে শেফ একদম গরম গরম খাবার এখানে বানিয়ে দিচ্ছিলেন। শুধু ওমু রাইস নয়, আরো বেশ কয়েক রকমের খাবার হচ্ছিল, যার মধ্যে ডিমের আইটেম গুলোই ছিল বেশি বেশি করে। জাপানের বেশিরভাগ হোটেল বা রিসর্ট গুলোতে চেকিং হয় ওই ধরুন বিকেল 3টের সময় বা দুপুর 3টের সময়, আর চেক আউট হয় মোস্টলি সকাল 10টা থেকে 11টার মধ্যে। আমরা সেই গতকালকে সকালবেলায় বেরিয়েছি, যদিও একটু পরেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব আর রওনা হব বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে চলো, ওইদিকে চলো, এসো এসো এসো, ওইদিকে চলো। হ্যাঁ, পড়ে গেলে হবে। ওঠো 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 ওঠো। বকুড়ি করতে কিতে ইয়ে কোকো, আবু নাই করে সাবারা নাই। মিচান বাই বাই করো, বাই বাই রিসর্ট, বাই বাই।
তো আমরা সবকিছু এখানে গুছিয়ে দিয়েছি, বেড টেড সবকিছু একবার চেকও করে দিয়েছি, যেগুলো যেগুলো এলোমেলো ছিল সবটা জায়গা মতো রেখে দিয়েছি, মানে যেটুকু আর কি পরের শিফটে ঢুকলে তার এক্সট্রা করে কিছু কাজ না করতে হয়, তো সেই মতো করে করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি যা যা ছিল, আর সবটা গোছানো কমপ্লিট। এখন জাস্ট আমরা বের হবো। আমি ওপর থেকে নিচের দৃশ্যটা আরো একবার দেখে নিলাম। জানি না আপনারা কতটা ভালো বুঝতে পারছেন, তবে সামনে দিগন্ত জোড়া এরকম সমুদ্র, আর সেটা উপর থেকে দেখতে দিন বা রাত সবসময় কিন্তু খুব ভালোই লেগেছে। যাই হোক, এখানে সেলফ চেক আউট হচ্ছে। এখানে এক্সপ্রেস চেক আউট বলে যে আপা হোটেল রিসর্টের কার্ড রয়েছে, সেটা এখানে জাস্ট ইন করে দিলেই ব্যাপারটা চেক আউট হয়ে যাবে। এই রিসর্টের রুফটাও ভীষণ সুন্দর জানেন তো, কিন্তু গতকালকার এই বৃষ্টির কারণে আমরা অনেক কিছুই মিস করে গেলাম। যাই হোক, অত দুঃখী না হয়ে হোপ ফর দ্য বেস্ট। এই নাৎসু ওয়াসুমের গোটা ছুটির সপ্তাহটা জুড়ে জানেন তো আবহাওয়া খুব একটা ভালো ছিল না, দুর্যোগ একটার পর একটা লেগেই রয়েছে। আমরা আজকে যে প্রেফেকচার থেকে ফিরলাম, ওখানকার বেশ কয়েকটি উপকূলবর্তী অঞ্চলে আগে থেকেই বন্যার পূর্বাভাস ছিল। আমরা জাস্ট এইমাত্র বাড়িতে ফিরলাম, বেলা এখন 1:30 মতো বাজে। ওদিকে ওর পাপা ওকে স্নান করিয়ে দিল, কিন্তু ওর খুব খিদে পেয়েছে। আমি ওর খাবারটা ওই যে চাপিয়েছি, জাস্ট গরম করছি আর কি, খাবার বানানোই ছিল। আর আমি সমস্ত রান্নাবান্না যোগাযন্ত্র করে নিয়েছি এই সাইডে, তো এখন রান্না বান্না করবো। তো সব থেকে মজার ব্যাপার হলো সেটা হচ্ছে এই যে কড়াইটা আমি কিনেছিলাম, সেই কড়াইটাতে আজকে রান্না করবো। বেশ ভারী, এটার ওজন রয়েছে প্রায় 1.5 কিলো ওজন মতো, দুটো মিলিয়ে 1.5 কিলো ওজন মতো রয়েছে। তো খুব এক্সাইটেড, আজকে প্রথমবার এর মধ্যে মাছের ঝোল রান্না করব। আমি খাবার নিয়ে আসছি। এই তো আজকে প্রায় 2.5 দিন হয়ে গেল আমরা বাড়ির বাইরে। 2.5 দিন না, 2 দিন, ছোটখাটো 2 দিন। তো আজকে ছোটখাটো 2 দিন হয়ে গেল আমরা বাড়ির বাইরে। 2 দিন, আচ্ছা, আজকে ছোটখাটো 2 দিন হয়ে গেল আমরা বাড়ির বাইরে রয়েছি। তো বাড়ির বাইরে মানে টোটালি বাইরের খাবার। বাইরের খাবারতে সমস্যা হয় না ঠিকই, কিন্তু না, ঘরের খাবারের একটা অন্যরকম আমেজ আছে। ওটা খেলে মনও শান্তি, পেটও শান্তি, মাথাও শান্তি, সব জায়গায় শান্তি, টোটালটাই শান্তি। তো ওই জন্য আজকে একটুখানি মাছের ঝোল আর শাক রান্না করছি। শাক হচ্ছে নোটে শাক, ওটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো, আর মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। ব্যাস, সিম্পল। তো চলুন ঝটপট করে, ওদিকে শাকটাও প্রায় হয়ে গেল, আগে মাছটা ভাজতে বসাই। আজকের এই শাকটা না আমি আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করছি। এইসব নোটে শাক, লাল শাক, কলমি শাক, এগুলো না আমার শাশুড়ি মা ভালো করেন। যেহেতু বয়স্ক মানুষ, তাই আগের দিনের রান্না বান্না ওনার হাতে দুর্দান্ত হয়। তো যেভাবে আমার শাশুড়ি মা রান্না করে, শাকটাকে প্রথম কুচিয়ে নিয়ে একটু নুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দেয়। তারপর জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন ফোড়নে বা কাঁচা বা কালো জিরে ফোড়নে শাকটা ভাজে। ওইভাবেই করব আমি। তো শাকটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি যেটা করলাম, নতুন কড়াই রান্না করছি। কাঞ্চন বললো যে আজকে নতুন কড়াইটা উদ্বোধন করো না, একদিন মাংস টাংস যেদিন করবে সেদিন করো, কিন্তু আমার তর সহ্য হচ্ছে না সত্যি বলতে। তাই আমি ফটফট করে ফ্রিজ থেকে একটু ক্যাটফিশ বের করলাম, সেটাই এখন আমি রান্না করছি। বেশ কড়াইটা আমি না অনেকটা হিট করে নিয়েছি, যেহেতু আমি স্টেনলেস স্টিলের কড়াই আগেও রান্না করেছি, তাই আমার কাছে একেবারে অপরিচিত না এই রান্নার পদ্ধতি। তাই জন্য আমি একটু হাই হিট করে তারপর মাছটা ভাজতে বসালাম। দেখুন নতুন কড়াই তো কি হয়েছে, একেবারেই এটা লেগে গেল না। মাছটা দারুণ সুন্দর ভাজা হচ্ছে। একটু লো ফ্লেমেই রেখেছি যাতে ক্যাটফিশের যে তেল রয়েছে ওটা গায়ের দিকে ছিটে না আসে। তো আজকে আমি একটা ভিডিওতে একটা কমেন্ট দেখতে পেলাম, অনেকেই বলে নেগেটিভ কমেন্টের উত্তর তুমি দিও না পায়েল, কিন্তু আমার মনে হয় কিছু কিছু নেগেটিভ কমেন্ট যখন আমার পরিবারের মানুষদের নিয়ে তোলা হয়, একেবারেই কিছু না বললে তখন আবার মানুষ ভুলটাই ধরে বসে। তাই আমার মনে হয় আমার পরিবারের সম্মান রক্ষার্থে আমার কিছু কিছু কমেন্ট ব্যাখ্যা করা উচিত। ছোট ছোট বিষয়কে বা মানুষের ভাবনাগুলোকে কেন মানুষ বুঝতে পারে না? আমরা তো সবাই মানুষ। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি যেমন মানুষ, আপনারা যারা ওপারে বসে ভিডিও দেখছেন, যারা মোবাইলের স্ক্রিনে এখন তাকিয়ে রয়েছেন, তারা সবাই তো মানুষ। তাই মানুষ মানুষের ভাবনা কেন বোঝে না? আর মেইনলি আমার ভিডিওর যে অ্যানালাইটিক্স রয়েছে সেটা দেখে আমি যেটুকু দেখেছি যে আমার ভিডিও বেশিরভাগ মানুষ দেখেন, তারা সমস্তটাই বেশিরভাগ জনই হচ্ছেন মেয়ে। তো আমরা মেয়েরা কেন মেয়েদের কথা বুঝি না বলুন? কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুব ক্লান্ত,
এই যে মিহি হলো, মিহি পেটে এলো, তখন থেকে আমি এখন অবধি একটু শান্তিতে থাকতে পারিনি। শেষের দিকে আবার একটা কি রোগ বাঁধিয়ে নিয়ে বসলাম, এখনো আমি পুরোপুরি সুস্থ না। সেই মিহি এলো, আমার প্রেগনেন্সি জার্নিটা একেবারেই ভালো যায়নি। এত বমি করতাম, সবাই তো আপনারা দেখেছেন, এত অসুস্থ ছিলাম, সব মিলিয়ে আমি খুবই নাজেহাল হয়েছি প্রেগনেন্সিটাই। তারপর মিহি হলো, সিজারে হলো, হঠাৎ করেই হলো, প্রস্তুতি ছাড়াই বাচ্চাটা হঠাৎ করে পেট কেটে বের করে দিল। তো যাই হোক, তারপর মেয়েটাকে নিয়ে একারা আমরা কিছুই জানি না, সবকিছু নতুন নতুন, কত কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি বলুন তো। আমি সেই মানুষটা, আমি সেই একজন মা যে একা হাতে বাচ্চাটাকে মানুষ করেছি, বা একদম ছোট্ট একটা সদ্য শিশুকে একা এতটা বড় করেছি। এটা বাহবা নেয়ার জন্য বা দেওয়ার জন্য কিছুই বলছি না, আমি জাস্ট আমার ভাবনাগুলোকে বলছি। তো সেই মা যদি বলে থাকে যে সে একটু দেশে ফিরতে চায়, তার মায়ের কাছে তার বাচ্চাটাকে দিয়ে সে শান্তিতে দুটো ভাত খেতে চায়, একটু বন্ধুদের সাথে গল্প করতে চায়, একটু আয়েশ করে টিভি দেখতে দেখতে ভাত খেতে চায়, এটা বলা কি অন্যায়? এখানে আমার শাশুড়ির প্রসঙ্গটা কোথায় আসলো বলুন তো? আমার শাশুড়ি মা খুবই সাধারণ মানুষ ভাই, উনি অত প্যাচ খোঁজ বোঝেন না, উনি খুবই আমাকে ভালোবাসেন আর আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু এটা মনে রাখবেন, একজন শাশুড়ি মা কখনোই মায়ের জায়গা নিতে পারে না। আমার শাশুড়ি মা একটা আমাকে এখন চড় মারতে পারবেন না, কিন্তু আমার মা আমাকে একটা চড় মারতে পারবে। আরে ভাই, এটা তো আমরা সবাই জানি যে কোনো শ্বশুর শাশুড়ি যদি বৌমার গায়ে হাত তোলে, সেটা আবার বধূ নির্যাতনের দিকে চলে যায়। আমি আমার মায়ের ওপর রাগ করে দুটো উল্টোপাল্টা কথা বলে দিতে পারবো, কিন্তু আমার শাশুড়ি মাকে সেটা পারবো না। তো মেয়েরা যখন মা হয়, তার নিজের সন্তানকে একমাত্র তার মায়ের কাছে দিয়েই শান্তিতে থাকতে পারে। এটা আপনি মানতে পারছেন কি পারছেন না, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত অভিমত, কিন্তু এটা বাস্তব কথা। জানি না আমার এই মতামতের সাথে কয়জন হ্যাঁ মেলাবেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। তিনি কমেন্ট করেছেন যেটা, সেটা হচ্ছে হ্যাঁ শাশুড়ি তো তোমাকে কামড়ে দেবে। না, আমার শাশুড়ি মা আমাকে কামড়ায় না, বরং আমার শাশুড়ি মা আমাকে আদর করেন, বুকে জড়িয়ে ধরেন। আমার শাশুড়ি মা বড় মাছটা, ভালো তরকারিটা, বেশি বেশি করে একটু ভাত আমার পাতে তুলে দেন। তিনি কামড়ানোর মানুষ নন, এটা সত্যি কথা। আমার শাশুড়ি মার অনেকটা বয়স হয়েছে, উনি এত কিছু গুছিয়ে রাখতে পারবেন না। আমি যেমন ভাবে সবকিছু করতে পারবো, উনি সেটুকুও পারবেন না, কিন্তু আমার মা যথেষ্ট সেদিক থেকে অনেকটা এখনো শক্ত। আমার মায়ের মতো করে শাশুড়ি মা কখনোই পারবেন না মিহিকে রাখতে। এই দেখুন, কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা প্রায় হয়েই গেল। এরকম তরকারি রান্না করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, আর বাইরে কিন্তু ভীষণ দুর্যোগ, আবহাওয়া একেবারেই খারাপ। আর এটাও তো সত্যি কথা, মেয়েরা বাপের বাড়িতে যেটুকু আয়েশ করে থাকতে পারে, শ্বশুর বাড়িতে সেগুলো করা সম্ভব না। মানুষের একটা চক্ষু লজ্জার ব্যাপার থাকে ভাই, শ্বশুর বাড়িতে কখনো পায়ের উপর পা তুলে এমনি এমনি বসে থাকা সম্ভব না। এখন 3:45 মতো বাজে, রান্নাবান্না আমার সমস্তটা কমপ্লিট। না, মোটামুটি মনে হলো যে কড়াইটা বেশ ভালোই সার্ভিস দেবে। আসলে 10 বছরের ওয়ারেন্টি আছে, ভাবা যায় 10 বছরে তো আমি থাকি কি না থাকি আমার থাকা নিয়ে আশঙ্কা আছে, কিন্তু এই কড়াই 10 বছরে কিছু হবে কিনা জানি না, কিন্তু 10 বছরের ওরা বসো ওয়ারেন্টি দিয়েছে। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট। আমি আরেকটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিই। সত্যি করে বলো, কেমন লাগলো আজকে খাবারটা? টাকা দিবি সারাদিন ঘুরে আসার পরে ঘরে 2 দিন, মানে সারাদিন আমি বলছি, আজকের দিনটা। হ্যাঁ, ঘুরে এসে ঘরে যে খাওয়ার যে কি আনন্দ, তবে গরম গরম রান্না করে। কেমন হয়েছে রান্নাটা? থ্যাঙ্কস। তুমি তো জিন্দেগিতে থ্যাংক ইউ বলো না। থ্যাংক ইউ বলি না, থ্যাঙ্কস বলেছি। থামো আর কথা করিও না। সত্যি ভালো হয়েছে। শাক ভাজাটা কেমন হয়েছে? মাছটা সুন্দর হয়েছে। শাক ভাজা এটা কার ক্রেডিট? নতুন পাত্র তাই নতুন পাত্রের ক্রেডিট। আমি রান্নাটা ভালো পারি না তো। এই জন্য চেটে চেটে খাচ্ছি। হ্যাঁ, খাও। তো যাই হোক, আমরা এসে ঝটপট করে গরম গরম খাবার কাঞ্চন বেড়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। এখন জাস্ট স্নান করে আমি একটু রেস্ট করব। মানে আর সত্যি শরীর দিচ্ছে না, এইবার মন চাইছে একটু বিছানায় গড়াগড়ি করতে। মিহি ঘুমিয়ে পড়েছে। আর আজকের আবহাওয়াটা কাঞ্চন বলো কেমন বিচ্ছিরি? কি আবহাওয়া? রেস্টের জন্য পারফেক্ট। চিগাও, আমি বলেছি আবহাওয়া কেমন? কি বলে? আবহাওয়া খুব বাজে আজকে। হ্যাঁ, ঘুমানোর জন্য ভালো, কিন্তু আবহাওয়াটা একদম মানে চলাচলের জন্য ভালো না, খুবই দুর্যোগ বাইরে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।